একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিও দেখছো এই মুহূর্তে, তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে তোমাদেরকে এই অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাই। যে মূলত বিষয় হচ্ছে যে লেখাপড়া আসলে চালিয়ে যাওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে ইদানিং। তোমাদের জন্য খুব কষ্টকর, আসলে আমাদের চেয়ে তোমাদের অনেক বেশি কষ্টকর। সেটি হচ্ছে যে তোমরা যেভাবে, আমি ইদানিং ছাত্রদের সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি, আসলে এই তথ্যগুলো আমাদেরকে হতাশ করছে, বা তোমরা যেভাবে প্রকাশ করছো বিষয়গুলোকে, তো তোমরা সেই সকল বিষয় থেকে সাবধান থাকবে, সজাগ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে মূলত তোমাদের সাথে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাট্টা সংক্রান্ত। এরপর আমি একটু বিক্রয় নিয়ে কথা বলবো এবং লেকচারটি আজকে শেষ করবো। তো আজকে পাঠ পরিকল্পনা প্রথমে বলে নিলাম। এরপরে আসছে যে আমাদের প্রথমেই বলি যে আসলে বাট্টা কী জিনিস। বাট্টার আমরা যদি, এটা একটা বাংলা শব্দ, আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে ডিসকাউন্ট বলি, বা অনেক সময় কমিশন বলি। তো ডিসকাউন্ট শব্দটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রথমেই আমি এটার শ্রেণী বিভাগ নিয়ে একটু কথা বলি যে বাট্টা আসলে দুই ধরনের। যে আমরা যদি বলি যে কারবারি বাট্টা ও নগদ বাট্টা, যে কোনো বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা যখন কম মূল্যে যখন বিক্রি করা হয়, বা কম মূল্যে যখন ধার্য করা হয়, সম্ভব হলে যতটুকু কম পরিশোধ করা হয় তাই হলো বাট্টা। এটা হলো বাট্টার কনসেপ্টটা। যে তুমি যদি 100 টাকার কোনো পণ্য যদি এমন হয় যে একটা বই কিনতে গেলে একটা লাইব্রেরিতে, তো স্কুল লাইব্রেরিতে তুমি ওই বই কিনতে গেছো 100 টাকা মূল্যের, তো 100 টাকা বইয়ের দাম যদি এখন 90 টাকা হয়, যে ধরো আমি কোনো পার্সেন্টেজ বললাম না, তো সেটাকে আমরা বলছি যে এই যে কম মূল্য তোমার জন্য যেটা ধার্য করা হলো, যতটুকু তোমাকে ছাড় দেওয়া হলো, এটাই হচ্ছে যে ইংরেজিতে আমরা যেটা বলি ডিসকাউন্ট, বা বাংলায় আমরা সেটাকে বলি বাট্টা। তো এই বাট্টা আমরা যখন আলোচনা করি তখন প্রথমত এটাকে দুইটা ভাগে ভাগ করি আমরা। একটি হচ্ছে নগদ বাট্টা, আরেকটি হচ্ছে কারবারি বাট্টা। আসলে এইভাবে না বলে বলা উচিত কারবারি বাট্টা ও নগদ বাট্টা। এটার পেছনে কিছু কারণও আছে। তো আমরা এবার দুইটার সংজ্ঞা নিয়ে একটু কথা বলি যে কারবারি বাট্টা কাকে বলা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয় সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ ছাড় দেয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। আবারও কথাটা বলি, যে একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে ক্রয় বা বিক্রয় সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিক্রেতা ক্রেতাকে যে পরিমাণ মূল্য ছাড় দেয় তাকে আমরা কারবারি বাট্টা বলি। তো কারবারি বাট্টার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কারবারি বাট্টা এটা একটি অনগদ লেনদেন, এবং এটা যেহেতু একটি অনগদ বিষয়, সেহেতু এটাকে আসলে লেনদেনই ধরা হয় না এটাকে, এবং এই কারণে হিসাবের খাতায় এটা প্রভাব বিস্তার করে না, বা হিসাবের ফলাফল বা যে কোনো জায়গায় হোক, কারবারি বাট্টা হিসাবের মধ্যে যেহেতু লেনদেন সংগঠিত হওয়ার পূর্বেই যেহেতু আমরা বাদ দিয়ে অবশিষ্ট অংশ ধার্য করছি, এই কারণে এটাকে অনগদ বলা হয় এবং এটাকে হিসাবভুক্ত করতে হয় না। এটা একটা বৈশিষ্ট্য। এখন এই কারবারি বাট্টাকে আমরা আবার দেখেছি যে দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে যে ক্রয় বাট্টা, আরেকটা হচ্ছে বিক্রয় বাট্টা। সাধারণত এই ধরনের যদি আমরা আলোচনা করি, তো এই পর্যন্ত এটাকে শ্রেণী বিভাগ ফেলা যাবে, যেটা তোমরা হয়তো যারা ব্যবসায় শিক্ষা শ্রেণীর একাদশ, নবম, দশম শ্রেণীতে যারা পাঠ করে এসছো স্কুল থেকে, তাদের জন্য হয়তো জানাটা সহজ, কারণ এইভাবেই তোমাদের শ্রেণী বিভাগগুলো দেওয়া ছিল। আরেকটি হচ্ছে যে আমরা যখন বলি যে নগদ বাট্টার বিষয়, নগদ বাট্টা হচ্ছে যে মূল্য পরিশোধ সংক্রান্ত, যখন ক্রেতাকে বিক্রেতা যে ছাড় দিবে মূল্য পরিশোধের সময়, আবার বলছি যখন ক্রেতা মূল্য পরিশোধ করতে যাবে, ওই পরিশোধের সময় যে পরিমাণ মূল্য তাকে যতটুকু কম পরিশোধ করতে হবে সেটাকে আমরা বলছি নগদ বাট্টা। তাইলে দেনাদার এবং পাওনাদারের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি কোনো যে পরিমাণ টাকা পরিশোধ করতে হবে তার চেয়ে যদি কম পরিশোধ করতে হয়, তাহলে যতটুকু কম পরিশোধ করবে এটাই হচ্ছে নগদ বাট্টা। তাহলে নগদ বাট্টার উৎপত্তি হয় মূলত কোনো একটা ধারে লেনদেন সংগঠিত হয়ে যাওয়ার পরে সেটা যখন নিষ্পত্তি করতে হয়, তখন এই নগদ বাট্টার উৎপত্তি হয়। যে নগদ বাট্টার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রেও দুইটি শ্রেণী বিভাগ আমরা দেখি, যে একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা, আরেকটি হচ্ছে প্রদত্ত বাট্টা। যেমন ধরো তুমি যদি ক্রেতা হও, মূল্য পরিশোধ করতে যদি যাও, তাহলে সেটাকে আমরা বলে থাকি যে আমার জন্য প্রাপ্ত বাট্টা। অর্থাৎ আমি ওই যে 90 টাকা, ধরো একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে একটা বইয়ের মূল্য 90 টাকা, 10% শুরুতে তোমাকে বাট্টা দেওয়া হলো, সেটা কারবারি বাট্টা। এরপর 90 টাকা পাবে। ওই 90 টাকা যখন পরিশোধ করতে তুমি যাবে, তো যাওয়ার পরে যদি বিক্রেতা এখন আরও 5 টাকা কম নেয়,
যে ঠিক আছে তোমার কাছে 85 টাকা নিল, কোনো শতকরা হিসাব কিন্তু আমি করছি না, আবারও বলি এখানে টাকা পরিমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, যে 90 টাকা তোমার কাছে পেতো, সেই 90 টাকার উপরে আরও 5 টাকা সে ছাড় দিল, নেওয়ার সময় সে 85 টাকা তোমার কাছ থেকে নিল। এখানে তোমার 5 টাকা হচ্ছে তোমার জন্য, তুমি যদি ক্রেতা হও তাহলে তোমার জন্য সেটি প্রাপ্ত বার্তা, আর তুমি যদি আদায় করো অর্থ তাহলে তোমার জন্য প্রদত্ত বার্তা। তো এই কারণে আমরা বলেছি যে এখানেও বার্তা দুই ধরনের, একটা প্রাপ্ত বার্তা, একটা প্রদত্ত বার্তা। এখানে আমরা সচরাচর আসলে এই ক্রয় বার্তা বা বিক্রয় বার্তা ব্যবহার করি না, কারণ যেহেতু শ্রেণী বিভাগগুলো বোঝাচ্ছিলাম তোমাদের। তো এই হলে অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে কেন আমাদেরকে এই এই নগদ বার্তাকে হিসাবভুক্ত করতে হয় সেই সংক্রান্ত একটু আলোচনা করি। তো নগদ বার্তাকে হিসাবভুক্ত করতে হয় এই জন্য যে আমি একটু জাবেদা দিয়ে তোমাদেরকে বোঝাই, যে ধরো যখন আমি যেহেতু বিগত সপ্তাহে ক্রয় সংক্রান্ত অনেকগুলা লেনদেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, তো আজকেও ধরো যে ওই ক্রয়কেই যদি আমি ধরি, যে বাকিতে যদি ক্রয় করি, তো বাকিতে ক্রয় করলে আমরা জাবেদা কী দেই। তো প্রথম বিষয়টা আসি, তুমি কিন্তু মাথায় খেয়াল রাখো যে আমরা এখন ক্রেতা, বা তুমি যখন দেখছো তুমি ক্রেতা হিসেবে নিজেকে বিবেচনা করো এবং বিবেচনা করে তারপরে বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করো। তো ঠিক আছে, আমার অবস্থান হচ্ছে আমি এখন ক্রেতা, আমি একটা 100 টাকা মূল্যের একটা বই কিনছি লাইব্রেরি থেকে। তো সেটা প্রথমে আমাকে ধরো 10 টাকা আমাকে ছাড় দিল, বইয়ের মূল্য ধার্য করলো 90 টাকা। তো 90 টাকা ধার্য করার পরে যখন আমাকে বললো যে এটা ধরো যে আমি কিন্তু বাকিতে কিনতেছি, তো বাকিতে যখন 90 টাকা কিন্তু সে আমাকে আর কোনো ছাড় কিন্তু দিল না। আমি আমার হিসাবের খাতায় ধরো আমি এই বইটা কিনছি, আমি আবার পুনরায় বিক্রি করব পণ্য হিসাবে। তো আমি এইভাবে লিখতে পারি যে ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠানের নাম থাকলে নাম দেবো, বা স্কুল লাইব্রেরি বা লাইব্রেরি বা যে লাইব্রেরির নামই থাকুক। তো তাহলে দিলাম, আমার কাছে কত পাবে? 90 টাকা। তুমি ব্যাখ্যা কী লিখবে? যে ধারে পণ্য ক্রয় করা হলো বা ধারে বই ক্রয় করা হলো, যেহেতু আমি বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছি এই জন্য এটাকে পুস্তককে ডেবিট করি নাই। বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? তাহলে বাকিতে কিনলে আমরা যে জাবেদাটা দিই সেই জাবেদাটা দিয়েছি যে ক্রয় ডেবিট, আর যদি সনাতনে লিখি তাহলে লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কয় টাকা? 90 টাকা। ব্যাখ্যা কী লিখবো? ধারে পণ্য ক্রয় করা হলো। আর আধুনিকে লিখলে আমরা লিখি যে ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট 90 টাকা। এখন ধরো তুমি ক্রয় সম্পন্ন করলে, তুমি সেটা প্যাকেট হয়ে গেল বা তোমার কাছে চলে আসবে। এখন বিক্রেতা তোমাকে বললো যে তুমি যদি আগামী 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে আরও 5 টাকা তোমার কাছ থেকে আমি কম নিব। এইরকম যদি কোনো শর্ত দেয় তাহলে তো তুমি এখন ধরো দুইটা ঘটনা ঘটতে পারে, যে সেটা হচ্ছে যে তুমি আগামী 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেও পারো, আগামী 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ নাও করতে পারো, এটা তোমার ইচ্ছাধীন, তুমি ক্রেতা। তো এই অর্থ পরিশোধ হবে কি হবে না সেটা ক্রেতার উপর বা ক্রেতার ইচ্ছার উপরে বা মূল্য পরিশোধের ক্ষমতার উপর নির্ভর করবে সে ওই 90 টাকা সে পরিশোধ করবে কিনা। তো যাই হোক, আমরা ধরে নিই যে যদি ওই বিক্রেতার শর্ত অনুযায়ী আমরা ওই 10 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা পরিশোধ করতে গেলাম। তো যখনই আমরা পরিশোধ করতে গেছি, কারণ বিক্রেতা কিন্তু আমাকে আগে শর্ত দিয়েছিল যে তুমি যদি 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করো তোমাকে আরও 5 টাকা আমি ছাড় দিব। তো এখন গেলাম, এখন খেয়াল করো যে কেন আমি নগদ বারটাকে আমার হিসাবভুক্ত করতে হবে। কারণ আমি যখন রেকর্ড দিছিলাম যে আমি যদি 10 দিনে পরে যাই তাহলে কিন্তু 90 টাকায় দিতে হবে, তা আমি আমার হিসাবের খাতায় আমি ওই 90 টাকা ধরেই কিন্তু আমি রেকর্ড দিয়ে রাখছি যে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট 90 টাকা। এখন যখনই তুমি পরিশোধ করতে গেলে, যে ধরে নিলাম যে তার শর্ত অনুযায়ী আমি ওই বিক্রেতার কাছে যেতে পেরেছি এবং আমার ক্ষমতা ছিল যে আমি পরিশোধ করার, তাহলে সেই ক্ষেত্রে বিক্রেতা কী করবে? আমার কাছ থেকে 85 টাকা নিবে, এখন তার 90 টাকা নিবে না। তো তোমার হিসাবের খাতায় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবকে কত টাকা তুমি ক্রেডিট করেছো? 90 টাকা। তাহলে আমরা জানি যে যদি ওই পাওনাদারকে এখন আমি পরিশোধ করি বা ওই পাওনাদারের সমস্ত টাকা যদি আমার সাথে যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পাওনাদারের কোনো টাকা অবশিষ্ট থাকবে না এবং ওই হিসাবের খাতটি বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি যদি এখন বন্ধ করতে তাহলে তো 90 টাকা মিলাইতে হবে। এখন আমি 90 টাকা কীভাবে মিলাবো? তাহলে 90 টাকা যদি আমাকে মিলাইতে হয় তাহলে আমি কি করব? যে প্রদেয় হিসাব ডেবিট 90 টাকা, আর নগদান ক্রেডিট 85 টাকা, আর বার্তা আয় বা প্রাপ্ত বার্তা তুমি যেটা বলো, বার্তা আয় ক্রেডিট
5 টাকা। এইভাবে আমরা 90 টাকা মিলাই দিব এবং আমি হয়তো ব্যাখ্যার মধ্যে লিখব যে বাট্টা সহ বা বাট্টা বাদে পাওনাদারকে মূল্য পরিশোধ করা হলো বা প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ করা হলো। এখন তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা যে কেন আমি হিসাবভুক্ত করলাম? ওই 90 টাকা মেলানোর জন্যই কিন্তু আমাকে এই 5 টাকা হিসাবভুক্ত করতে হয়েছে। এখানে আসলে উচ্চতর লেভেলে যখন আমরা পড়াই, অনার্সে যখন পড়াই, তখন কিন্তু আরও অনেক বিষয় আমরা আলোচনা করি যে যদি আমি শুরুতেই যদি আমি ধরে নিতাম যে যেদিন আমরা বইটা কিনেছি সঙ্গে সঙ্গে যদি ধরে নিতাম যে না আমি 85 টাকাই আমি পরিশোধ করবো, আমার হিসাবের খাতা 85 টাকা লিখবো আর আমি 10 দিনের মধ্যে আমি 85 টাকা দিয়ে দেবো, তাইলেও তো হইতো। হ্যাঁ হইতো, কিন্তু এত এই যে এই বিষয়বস্তুগুলো রয়েছে অনার্সের ফার্স্ট ইয়ারে, তোমাদের অন্তত একাদশ শ্রেণীতে নাই, এই কারণে আমি আসলে ওই বিষয়টা আলোচনা করছি না। আপাতত শুধু খেয়াল রাখো যে নগদ বাট্টা যেহেতু প্রাপ্য বা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ওই অংশটুকু, এই কারণে এটাকে হিসাবভুক্ত করতে হয়। এইটুকু মনে রাখাই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে বাট্টার বিষয়টি গেল যে কিভাবে আমরা হিসাবভুক্ত করব। আর এখন আসি, যদি তুমি বিক্রেতা হও তাহলে তুমি কি করবে? আমি তো ক্রেতার বইয়ে তোমাকে বুঝাইলাম। তো বিক্রয় করার সময় নিশ্চয়ই আমরা যখন 90 টাকা বিক্রি করব, আমি কিন্তু জানি না যে সে 5 টাকা মূল্য পরিশোধ ওই বাট্টা নিবে কি নিবে না, সেই বিষয়টা কিন্তু আমরা জানি না। এই কারণে বিক্রেতা কখনোই কিন্তু 85 টাকার রেকর্ড সে কখনোই দিবে না। যখন সে বিক্রি করবে, যে আমি এইখানে একটা এক্সাম্পল, আরেকটু এক্সাম্পলের সাথে আরেকটা শব্দ যুক্ত করি, সেটা হচ্ছে তারিখ যুক্ত করি। যে ধরো আমি ধরে নিলাম যে জুন মাসের 1 তারিখে আমরা একটা বই কিনছি। তো জুন মাসের 1 তারিখে যখন আমরা বই কিনলাম, বিক্রি করলাম, সরি, এখন আমি বিক্রেতার বইটা নিয়ে আলোচনা করছি। তো ধরো যে বিক্রয় করলাম, তাহলে বিক্রয় যাবে দেখি হবে ওই বাট্টা বাদ দাও, কারবারি বাট্টা 10 টাকা বাদ দিলে 90 টাকা। তাহলে আমি নিশ্চয়ই লিখবো যে প্রাপ্য হিসাব, যদি কোনো ব্যক্তির নাম থাকে, প্রাপ্য হিসাব ডেবিট 90 টাকা আর বিক্রয় ক্রেডিট 90 টাকা। এইখানে কিন্তু কোনোভাবেই আমি নগদ বাট্টা বাদ দিয়ে আমি হিসাবভুক্ত করতে পারবো না। ক্রেতা কখনো কখনো করতে পারে, কিন্তু বিক্রেতা কখনোই করতে পারবে না। বিক্রেতা তো আর জানে না যে ক্রেতা কবে পরিশোধ করবে, 10 দিনের মধ্যে আসবে কি আসবে না সেটা কিন্তু জানে না, পরেও আসতে পারে। আর যখন আমি এ টাকা আদায় করব তখন বলবো নগদান ডেবিট 85 টাকা, বাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা ডেবিট 5 টাকা, আর ক্রেডিট করে দিব আমরা ওই যে প্রাপ্য হিসাব যেটা ছিল আমাদের প্রথম জাবেদায়, সেটাকে আমরা ক্রেডিট করে দিব। এই হইল বিষয়বস্তু আসলে, যে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব বা এই 5 টাকা কীভাবে মিলাবো, এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তো আসলে এই এই যে বাট্টার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব সচেতন থাকতে হয়। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, বাট্টা নির্ধারণের ক্ষেত্রে বা বাট্টা হিসাবভুক্ত করার ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু তোমাকে স্মরণে রাখতে হবে। যেমন একই সাথে যদি কোনো অঙ্কে, ধরো কোনো একটা প্রশ্ন তোমার আসলো, যেটা আমরা ম্যাট্রিক লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা দেখে থাকি, এটা অনার্সের সচরাচর হয় না, বা ডিগ্রি লেভেলেও এটা হয় না। সেটা হচ্ছে যে ধরো তোমার এখানে বলা থাকলো যে 10% বাট্টায় 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। খেয়াল করো, প্রথমেই বলা হলো 10% বাট্টায় 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। তো অবশিষ্ট টাকাটা ধরো যদি এখন ঠিক আছে তুমি বিক্রি করলে, তো 10% বাট্টা হলো 2,000 টাকা। তা আমরা বলেছি ক্রয় বিক্রয় সংগঠিত সঙ্গে সঙ্গে যে পরিমাণ বাট্টাকে দেওয়া হয় সেটা হলো কারবারি বাট্টা, এবং এই বাট্টাকে হিসাবভুক্ত করতে হয় না। তাহলে তোমার থাকলো 18,000 টাকা। এখন যদি বলা হয় যে তুমি মূল্য পরিশোধ করতেছো ওই দিনে, কিন্তু একই দিনে খেয়াল করো, একই দিনে যদি তুমি আবারও যদি বলা হয় যে অবশিষ্ট মূল্যের উপরে সে নগদে পরিশোধ করলো এবং এর উপরে 2% বাট্টা দেওয়া হলো, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একই দিনে যদি লেনদেনটি সংগঠিত হয়, অর্থাৎ মূল্য যদি সেই দিনই পরিশোধ হয়, তাহলেও আমরা অতিরিক্ত যে আরও 2% দেওয়া হলো সেটাকেও কিন্তু আমরা ইচ্ছা করলে কারবারি বাট্টা ধরে নিতে পারি। কারণ নিট রেকর্ডটা যখন আমি দিব, যেহেতু আজকেই আমি 10% প্রথমে বাট্টা দিলাম, বাট্টা দিয়ে হলো 18,000 উপরে যদি আবার আমি 2% বাট্টা ধরি, তাহলে যত টাকা আসে 360 টাকা। সেই 360 টাকা কিন্তু ওই দিন সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু নগদ বাট্টা হিসেবে আমি রেকর্ড দিব না, কারণ যেই দিন আমি কিনেছি সেই দিনই সমস্ত বাট্টাগুলো চলে আসছে, এই কারণে দিব না। কিন্তু যদি আগেই বলেছি যে যখন মূল্য অন্য একটা ডেটে যদি চলে যায়, যে প্রথম দিনে আমি 18,000 টাকা রেকর্ড দিলাম, আমি দ্বিতীয় দিন পরিশোধ করতে গিয়ে আরও 2% বাট্টা পেলাম, সেই ক্ষেত্রে ওই 2% বাট্টার একটা হিসাবভুক্ত করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা করবো না। এই কথাটা একটু খেয়াল রাখবে।
যে যেই দিন লেনদেন সংগঠিত হয় সেই দিন যদি নিষ্পত্তিও হয়ে যায় বা সমস্ত ধরনের বার্তা সেগুলোকে কারবারি বার্তা হিসাবে বা মূল্য পরিশোধ করলেও কারবারি বার্তা হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু যদি পরে পরিশোধ করা হয় ওই ডেটে না হয়ে ক্রয় করলাম একদিন, মূল্য পরিশোধ করলাম আরেকদিন, তাহলে পরিশোধের সময় যে পরিমাণ বার্তা সংগঠিত হবে সেগুলোকে আমাদের রেকর্ড দিতে হবে। এটা হলো সহজ বিষয়। আর কারবারি বার্তা বাদ দেওয়ার পরে কিন্তু নগদ বার্তাকে হিসাবভুক্ত করা হয় বা ধার্য করা হয়, যেভাবে আমরা বলি না কেন সেগুলোকে আমরা সাধারণত হিসাব করে থাকি। তো এই কথাটাকে একটু খেয়াল রাখতে হবে যে এই যে এতক্ষণ যে বিষয়বস্তুগুলো বললাম যে বার্তা নিয়ে, এই বার্তার বিষয়বস্তুগুলো নিশ্চয় তোমাদের কাছে পরিচ্ছন্ন হবে এটি আমি মনে করি। এছাড়াও বার্তার কিছু কথাবার্তা থাকে যেগুলো তোমাদেরকে না শোনালেই না। ডেবিট ক্রেডিটের বিষয়টা একটু বলে নিই, সেটি এই যে কথাটা বলতে চাচ্ছিলাম যেটা না বললেই না, যে যদি বার্তা প্রাপ্ত যদি হয় তাহলে আমরা প্রাপ্ত বার্তাকে কিন্তু সবসময় কী করি, বা বার্তা আয়কে আমরা ক্রেডিট করি, আর প্রদত্ত বার্তা বা বার্তা খরচকে আমরা সবসময় কিন্তু ডেবিট করি। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে আমরা যখন মূল্য পরিশোধ করি, অর্থাৎ ক্রেতা হইলে, আমরা যদি ক্রেতা হই সেক্ষেত্রে আমরা বার্তা পাই, আর বিক্রেতা হলে আমরা বার্তা মঞ্জুর করি বা বার্তা দিই। এই মূল যে বিষয়বস্তুগুলো সেগুলো আলোচনা করলাম। আসলে কিছু জাবেদা লিখতে পারলে আরও তোমাদের জন্য সুবিধা হতো। তো আমি পরবর্তী ডেগুলোতে যখন সামনে যে লেকচারগুলো থাকবে সেখানে হয়তো তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। তো তোমরা বার্তা নিয়ে আরেকটু লেখাপড়া করবে, যে ছকটা দেখবে, স্পেশালি যদি কোনো তোমাদের সামনে খুব শীঘ্রই হয়তো চলে আসবে আর কি, আমি আগেই আসলে বলতে চাচ্ছি না, তারপরে একটু বলে রাখি যে এই যে যারা 2022 সালের পরীক্ষার্থী, যারা যদি কোনো কারণে 21-এর কথা বলা যাবে না, 21-এর পরীক্ষা কিন্তু হবে, 21-এর পরীক্ষার্থী যারা আছে, যারা কেউ যদি আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুতি নিবে। যে কোনো সময় সরকার পরিস্থিতি একটু ঠিক হলেই তার এই যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কিন্তু নিবে। তবে 22-এর বিষয়টা একটু ভিন্ন। 22-এ যারা পরীক্ষার্থী, অর্থাৎ এখন যারা একাদশে যারা দ্বাদশে উঠবে, তাদের তো আসলে কোনো ক্লাসই হয়নি, ভর্তি হয়েছে ওই পর্যন্তই। তো তাদের জন্য আসলে মানে খুবই দুঃখজনক। তো যাই হোক, তারা পূর্ণ প্রস্তুতি নেবে এবং অ্যাসাইনমেন্ট আসলে অ্যাসাইনমেন্টগুলো খুব যত্নের সাথে কিন্তু দিবে এবং উদাহরণের সাথে দিবে। তো যাই হোক, পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।